এর আগের ভিডিওতে যারা কমেন্ট, লাইক এবং ফলো করেছেন তাদের নাম হচ্ছে জ্যোৎস্না দাড়া, সমরেশ জমরা, রাকেশ কারক এবং গৌর। উনি ফলো করেছেন এবং লাইকও করেছেন। তোমরাও যদি এই ভিডিওটাতে লাইক, কমেন্ট, শেয়ার করো তাহলে তোমাদের নামগুলো কিন্তু পরবর্তী ভিডিওতে আমি ঘোষণা করব। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই পেজের সাথে যুক্ত থাকুন যাতে আরও ইম্পর্টেন্ট ভিডিও আমি নিয়ে আসতে পারি। তুমি যদি ক্লাস 6-এ হও তাহলে এই ভিডিওটা স্ক্রল না করে দেখতে থাকো, কারণ তোমাদের সেকেন্ড সাবমেটিভ যে পরীক্ষা হবে তার জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে চলেছে। তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছ, হাট যতীন্দ্রনাথ সেনগুপ্ত। খুব সুন্দর একটি কবিতা। কবি এখানে রোমান্টিকতা ছেড়ে দিয়ে জীবনের সুখ দুঃখের যে ঘটনা, যে বিবরণ, সেইটা তিনি এই হাটের সঙ্গে তুলনা করে মানুষের জীবনের। যতীন্দ্রনাথ সেনগুপ্ত কল্লোল গোষ্ঠীর লেখক। এই কল্লোল গোষ্ঠীর লেখক কাদেরকে বলা হয় সেটা তোমরা একটু বড় হলে জানতে পারবে। শুধু এইটুকু জেনে রাখো, তিনি যে সমস্ত কাব্যগ্রন্থ লিখেছিলেন তার মধ্যে অন্যতম হলো মরীচিকা, মরুমায়া ইত্যাদি। আর এই হাট কবিতাটি মরীচিকা কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। কবিতাটি পাঠ করে তার ব্যাখ্যাটা শুরু করা যাক। বলছে, দূরে দূরে গ্রাম 10-12খানি, মাঝে একখানি হাট। তাহলে 10-12খানি দূরে দূরে গ্রাম আছে, আর মাঝখানে একটাই মাত্র হাট, আর কোথাও হাট বসে না। সেই 10-12খানা গ্রামের জন্য একটা হাট। সন্ধ্যায় সেতা জ্বলে না প্রদীপ, প্রভাতে পড়ে না ঝাঁট। হাট কারো ব্যক্তিগত সম্পত্তি নয়। হাট মানে হলো, এখানে বলে রাখা ভালো, আমরা যে এখন বাজার চিনি, বাজার আমাদের পাড়া প্রতিবেশীতে এখন চোখ রাখলেই দেখা যাবে কিছু বিক্রেতা সবজি মাছ বিক্রি করছে এবং ছোটোখাটো একটা বাজার বসে। সেই বাজারেরই প্রতিশব্দ হলো হাট। এই হাটটা আগেকার দিনের মানুষেরা খুব ব্যবহার করতো এই কথাটা, হাট কথাটাকে। তখন বাজার বলতো না, হাট বলতো। আর এই হাট তখনকার দিনে সপ্তাহের নির্দিষ্ট একটি কিংবা দুটি দিনে হাট বসত। গ্রামের মানুষের সারা সপ্তাহের চাহিদা এবং কেনা বেচা যা কিছু ওই দুটো দিন বা একটা দিনের মধ্যেই করে নিতে হতো। প্রয়োজনীয় সমস্ত জিনিসপত্র কেনা বা বেচা। সন্ধ্যায় সেতা জ্বলে না প্রদীপ, প্রভাতে পড়ে না ঝাঁট। হাট একটা কারো বলেছি ব্যক্তিগত সম্পত্তি নয়। যদি ব্যক্তিগত সম্পত্তি হতো, ব্যক্তিগত সম্পত্তি বলতে কি, কারো বাড়ি বা কোনো মন্দির। তো বাড়ি বা মন্দির হলে সেখানে সকাল সন্ধে ঝাঁট দেওয়া হতো, পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হতো এবং সেখানে সন্ধ্যা প্রদীপ জ্বালানো হতো এবং সকালবেলা ঝাঁট দেওয়া হতো। তো এই হাটে কিন্তু সেটা হয় না, কারণ হাটটা হচ্ছে সর্বজনীন হাট, ঠিক আছে, সবার জন্য। বেচা কেনা সেরে বিকেল বেলায় যে যাহার সবে ঘরে ফিরে যায়। তাহলে বেচা কেনা সেরে কি করে না, বিকেলবেলা সবাই যে যার ঘরে ফিরে যায়। সারাদিন ধরে হাট চলে, এই রকম নয় যে ওই 11টা বা 12টার পর হাট ভেঙে গেল, কারণ নির্দিষ্ট একটা দিনে হাট বসে, তো সেই জন্য বিকেল পর্যন্ত প্রায় হাটের যে কেনা বেচা সেটা চলতে থাকে। সেই জন্য বলছে যে বেচা কেনা সেরে বিকেল বেলায় যে যাহার সবে ঘরে ফিরে যায়। বকের পাখায় আলোক লুকায়, ছাড়িয়া পুবের মাঠ। তাহলে হাট যখন ঘরে ফিরে যাচ্ছে, হাট থেকে মানুষজন বেচা কেনা করে, তখন আরও একটা দৃশ্য প্রকৃতির এখানেতে সুন্দরভাবে ধরা দিয়েছে। সেটা হচ্ছে বকের পাখায় আলোক লুকায়। আমরা জানি ভোর হলে পারে সূর্য ওঠার সাথে সাথেই পাখিরা তাদের বাসা ছেড়ে খাবারের সন্ধানে বেরিয়ে পড়ে। আবার ঠিক সূর্য ডোবার ঠিক আগের মুহূর্তে আবার তারা নিয়ম করে সেই বাসায় ফিরে আসে। অর্থাৎ হাট যখন শেষ হচ্ছে তখন বকেরা ফিরে আসছে, বকের পাখায় আলোক লুকায়।
অর্থাৎ দিনের বেলায় যে আলো আছে সেই আলোটা বকেরা যখন উড়ে যাচ্ছে ঠিক মনে হচ্ছে যেন সেই বকের পাখা মানে হচ্ছে ডানা, পাখার মধ্য দিয়েই সেই আলো, দিনের আলো লুকিয়ে যাচ্ছে, মানে দিনের আলোটা আস্তে আস্তে কমিয়ে যাচ্ছে। কখন না ছাড়িয়া পূবের মাঠ, তাহলে পূবের মাঠ মানে পূর্ব দিকের মাঠ ছেড়ে যখন বকেরা উড়ে উড়ে যাচ্ছে ঠিক সেই সঙ্গেই মনে হচ্ছে যেন সন্ধ্যা নেমে আসছে। দূরে দূরে গ্রামে জ্বলে ওঠে দ্বীপ, আঁধারেতে থাকে হাট। তাহলে ঠিক যেই মুহূর্তে হাট ভাঙছে তখন প্রায় সন্ধ্যা হয়ে আসছে। আর সন্ধ্যাবেলায় কি হয় গ্রামেগঞ্জে তোমরা অনেকেই জানো, দূরে দূরে গ্রামে জ্বলে ওঠে দ্বীপ, অর্থাৎ সন্ধ্যাবেলায় প্রত্যেকটা বাড়িতে দ্বীপ মানে হচ্ছে এখানে আলো জ্বালানো হয়। মানে তখনকার দিনে যেটা থাকতো সেই সন্ধ্যা প্রদীপ ঠাকুর তলায় দিয়ে এবং নিজের ঘরে আলোগুলো জ্বালানো হতো। সেই জন্য বলছে দূরে দূরে গ্রামে জ্বলে ওঠে দ্বীপ, দ্বীপ মানে হচ্ছে এখানে আলো। আর এই দিকে হাট যেই ভেঙে গেল, সবাই বাড়ি চলে গেল, এই হাটের অবস্থা কি না হাটটা সেই অন্ধকারেতে রয়ে গেল। আঁধারেতে মানে হচ্ছে অন্ধকারে থাকে হাট, আঁধারেতে থাকে হাট মানে অন্ধকারেতেই হাটটা থেকে গেল। এবার সন্ধ্যা হয়ে গেল যখন, তখন বলছে নিশা নামে দূরে শ্রেণীহারা একা ক্লান্ত কাকের পাখে। নিশা নামে দূরে শ্রেণীহারা একা ক্লান্ত কাকের পাখে। তাহলে বলছে রাত্রি নামছে, রাত্রি কিভাবে নামছে না দূরে শ্রেণীহারা মানে দলহারা কোনো একটা কাক, সে ক্লান্ত হয়ে গেছে, সে দলছুট হয়ে গেছে উড়তে উড়তে, তো সেই দলছুট হয়ে কোনো একটা জায়গায় সে পাখনা মিলে বসে আছে। ঠিক সেই সময় যেন রাত্রিটাও নেমে আসছে। এখানে দুটো তুলনা দেখো, যখন সন্ধ্যা হচ্ছে তখন বকের যে পাখনা বা বকের যে ডানা বা পাখা সেগুলো তো সাধারণত সাদা হয়, সেই সাদা আর দিনের আলো একসাথে এখানে তুলনা করা হয়েছে যে বকের সেই পাখার মধ্যে দিয়ে যেন দিনের আলোটা, বকের পাখা বলতে বক যখন পাখা মেলে উড়ে যাচ্ছে, ডানা মেলে উড়ে যাচ্ছে, সেই যে দিনের আলোটা মনে হচ্ছে যেন পূবের মাঠ ছেড়ে আস্তে আস্তে চলে যাচ্ছে। আর রাত্রি কখন নামছে না শ্রেণীহারা একটা কাক, অর্থাৎ দলছুট হয়ে যাওয়া ক্লান্ত কোনো একটা কাক উড়তে উড়তে একটা জায়গায় বসে পড়েছে। কাকের রং কি কালো, কালো কাক যখন নেমে এসেছে মনে হলো যেন রাত্রি শুরু হয়ে গেল। নদীর বাতাস ছাড়ে প্রশ্বাস। পাকুড় বলে একটা গাছ আছে, অশ্বত্থ গাছ, তোমরা যদি দেখে থাকো সেই অশ্বত্থ গাছের মতোই দেখতে, একদম পাতাগুলোও তাই সেই অশ্বত্থ গাছের মতোই পাতা। সেই গাছটাকে বলা হয় পাকুড় গাছ। আর সেই পাকুড় গাছের শাখায় যে নদীর পাশে যে পাকুড় গাছ আছে, পার্শ্বে মানে হচ্ছে পাশে, তাহলে নদীর পাশে যে পাকুড় গাছ আছে তখন কি করে প্রশ্বাস ছাড়ছে বোঝা যাচ্ছে না পাকুড় গাছের যখন পাতাগুলো নড়ছে বা দুলছে তখন মনে হচ্ছে যে নদীর বাতাস ছাড়ে প্রশ্বাস, পার্শ্বে পাকুড় শাখে, অর্থাৎ পাশে পাকুড় গাছের শাখায় প্রশ্বাস ছাড়ছে। হাটের দোচালা মুদিল নয়ান, কারো তরে তার নাই আহ্বান। হাটের দোচালা, হাটের মধ্যে ছোট ছোট চালা থাকে যেখানেতে যে যারা বিক্রেতা সেখানে মাল বিক্রি করে, সেগুলো দোচালা, সম্ভবত দোচালা হয়। সে বলছে ওই জন্য বলছে হাটের দোচালা মানে হচ্ছে এখানে দুটো নয়নের সঙ্গে, দুটো চোখের সঙ্গে তুলনা করা হয়েছে, যেন হাটের দুটো চোখ। হাটের দোচালা মুদিল নয়ান, মুদিল মানে হচ্ছে বুঝলো, হাটের দুচালা দুটো চাল চোখের মতো বুঝিয়ে নিল। কখন না যখন রাত্রি হচ্ছে। কেন বুঝিয়ে নিল না কারো তরে তার নাহি আহ্বান, আর তো কাউকে ডাকারও নেই, কাউকে হাঁকারও নেই, কারণ হাট ভেঙে গেছে। সারাদিন কোলাহলের মধ্যে দিয়ে একটা হাট হয়তো ক্লান্ত হয়ে গেছে, সে তখন রাত্রি যখন নেমে এসছে সে তার দুটো চোখ বুঝে নিল এবং বলছে যে কারো তরে নাই তার আহ্বান, কাউকে তার ডাকারও নেই, কিছু নেই, কাউকে আহ্বান করার কিচ্ছু নেই, সে নিজে নিজেই এবার হাট নয়নটা বুঝিয়ে নিল। আর কি না বাজে বায়ু আসি বিদ্রুপ বাঁশি জীর্ণ বাঁশের ফাঁকে।
হাটের যে দোচালাগুলো আছে সেই দোচালার যে বাঁশের যে কাঠামো আছে, চালা মানে হচ্ছে চাল বা ছাউনি, সেই ছাউনির যে কাঠামো বাঁশের সেগুলো জরাজীর্ণ হয়ে গেছে, মানে ফেটে গেছে। তার মধ্যে দিয়ে যখন বাতাস বয়ে চলছে তখন মনে হচ্ছে যেন একটা বাঁশির শব্দ হচ্ছে, শশা করে হোক বা পিপি করে হোক, সেই জীর্ণ বাঁশের ফাঁক দিয়ে যেমন বাতাস যখন বয়ে যাচ্ছে যেন একটা বাঁশি বাজছে। সেই বাঁশিটা কীরকম না, বিদ্রূপের বাঁশি, কাউকে ব্যঙ্গ করা হচ্ছে, সেই ব্যঙ্গ করে মনে হচ্ছে যেন বাঁশি বাজাচ্ছে। জি নির্জন হাটে রাত্রি নামিল একক কাকের ডাকে, অর্থাৎ রাত্রি যখন একটু বেশ হয়ে এসছে তখন একটা কাক কোথাও যেন ডেকে উঠল, মনে হলো যে এবার সত্যিই রাত্রিটা নেমেছে। দিবসেতে সেতা কত কোলাহল চেনা অচেনার ভিড়ে, কত না ছিন্ন চরণ চিহ্ন ছড়ানো সে ঠাঁই ঘিরে। দিবসেতে অর্থাৎ দিনের বেলায়, সেথা সেখানে, কত কোলাহল কত চিৎকার, চেনা অচেনার ভিড়ে, কাউকে চেনা লাগছে কাউকে অচেনা লাগছে, সেই যে ভিড় মানুষের, চেনা অচেনা মানুষ যেখানে আছে সেই চেনা অচেনার ভিড়ের মধ্যে দিবসেতে মানে দিনের বেলা কত কোলাহল, কত না ছিন্ন চরণ চিহ্ন, অর্থাৎ সেখানে কত লোকের কত মানুষের পায়ের যে চিহ্ন পড়ছে সেইগুলো আবার মিটেও যাচ্ছে, ওই জন্য বলছে ছিন্ন চরণ চিহ্ন। ছিন্ন মানে হচ্ছে ছেঁড়া, যে পায়ের চিহ্নগুলো যেটা পড়ছে সেটা কখনো আবছা কখনো ছেঁড়া এইরকম টাইপ। ছড়ানো সে ঠাঁই ঘিরে, ঠাঁই মানে হচ্ছে হচ্ছে আস্তানা। আস্তানা বলতে মানুষজন যখন হাটে এসেছে তাদের গন্তব্যস্থল হচ্ছে ওই হাট, অর্থাৎ ওইটাই হচ্ছে আস্তানা, ওইটাই হচ্ছে ঠাঁই। ওই ঠাঁই ঘিরে কত মানুষের চরণ চিহ্ন ছড়িয়ে আছে। আর কি হচ্ছে না, মাল চিনা চিনি দর জানা জানি কানা করি নিয়ে কত টানাটনি। মানুষের এখানে ক্রেতা বিক্রেতার মধ্যে কি হচ্ছে না, এখানে মাল চেনাচেনি হচ্ছে, অর্থাৎ মাল বলতে বস্তু যে সমস্ত বিক্রয় দ্রব্য আছে, সবজি বলো জামা কাপড় বলো যাই কিছু বলো, সেই সব মাল চিনে নিচ্ছে যারা ক্রেতা, তারা চিনে নিচ্ছে যে ঠিক আছে কিনা, ছেঁড়া আছে নাকি, বা সবজিটা পচা আছে নাকি, এই যে মালগুলোকে চিনে নিচ্ছে ঘুরিয়ে ফিরিয়ে। আর দর জানাজানি, দর জেনে নিচ্ছে বা দর কষাকষি হচ্ছে। আর কানাকড়ি নিয়ে কত টানাটানি, হয়তো কেউ বলেছে 10 টাকা, তখন ক্রেতা যে কিনবে সে বলছে না আমি 8 টাকার বেশি দেবো না, তখন বলছে না আমি 10 টাকার বেশি দেবো না, 9 টাকার কমে দেবো না, বলছে না না 8 টাকায় দাও, এই রকম নিয়ে টানাটানি চলছে কানাকড়ি নিয়ে। ঠিক আছে, হানাহানি করে কেউ নিল ভরে কেউ গেল খালি ফিরে, অর্থাৎ এইরকম একটা হানাহানি বলতে এই যে ঝগড়া করে বা একটু দর কষাকষি করে কেউ ভরে নিল বা কেউ লাভবান হয়ে গেল, আর কেউ গেল খালি ফিরে বা কেউ পেল না। দিবসে থাকে না কথার অন্ত চেনা অচেনার ভিড়ে, সেই চেনা অচেনা মানুষগুলোর ভিড়ের মধ্যে কথার কোনো শেষ নেই। অন্ত মানে শেষ, কত কথা হয় সেখানেতে, কথার সেখানে কোনো শেষ নেই। কত যে আসিল কত কে আসিল কত বা আসিছে কত না আসিবে হেতা। খুব ভালো করে লক্ষ্য করো, এখান থেকে প্রশ্ন আসবে খুব সম্ভবত, সুন্দর সুন্দর প্রশ্নগুলো আসে। কত কে আসিল মানে হাটে যারা আগে থেকে চলে এসেছে তাদেরকে বলা হচ্ছে কত কে আসিল। আবার কত কে আসিছে মানে রাস্তা দিয়ে এরকমও আছে যে এখনো হাটে মানুষ আসছে, আবার এইরকমও কিছু মানুষ আছে যে এখনো ঠিক হয়নি বাড়ি থেকেই বেরোচ্ছে বা কত কে আসবে এটা। অর্থাৎ একটা দল যারা এসে গেছে অলরেডি হাটের মধ্যে, আর একটা দল রাস্তায় আসছে, আর একটা দল আসবে। তাহলে এই 3 ধরনের মানুষ কিন্তু হাটের মধ্যে আসে। ওপারের লোক নামালে পসরা ছুটে এপারের ক্রেতা, অর্থাৎ ওপারের লোক বলতে নদীর ওপার থেকে যারা আসে, এসে পসরা, পসরা মানে হচ্ছে জিনিসপত্র, তার যে বিক্রয় দ্রব্যগুলো আছে, বিক্রির জিনিসগুলো যেগুলো আছে সেইগুলোকেই বলা হচ্ছে পসরা। তাহলে ওপারের লোক নামালে পসরা, পসরা হয়তো মাথায় করে নিয়ে এসছে জিনিসপত্রগুলো, যখনই সেটা নামায় তখন ছুটে এপারের ক্রেতা, অর্থাৎ এপারে যারা আছে সেই ক্রেতাগুলো ছুটে যাচ্ছে যে কী এনেছে দেখি। শিশির বিমল
প্রভাতের ফল শত হাতে সহি পরকের ছল। তাহলে সকালবেলা হাট তো সেই ভোরবেলা থেকে শুরু হয়ে যায়। শিশির বিমল প্রভাতের ফল। প্রভাতের ফল কি? প্রভাতে সাধারণত আমরা কি দেখি না, ঠান্ডা বাতাস বয় আর ঘাসের ওপরে শিশির দেখা যায়, এগুলো হচ্ছে প্রভাতের ফল। আর সেই অবস্থাতেই শত হাতে সহি পরখের ছল। শত হাতে মানে একটা মাল কেউ দেখে দেখে গেল, মানে দেখে না এটা নেব না, আবার কেউ দেখছে না এত ছোট নেব না, কেউ বলছে না এত বড় নেব না, বা কেউ বলছে দাম বেশি হয়ে যাচ্ছে। ওই জন্য বলছে শত হাতে সহি পরখের ছল। মানে পরখ করা মানে হচ্ছে পরীক্ষা করা, পরীক্ষা করে দেখে নেওয়ার চেষ্টা করছে। শত হাতে সহি পরখের ছল, সহি মানে সহ্য করছে। বিকেল বেলায় বিকায় হেলায় সহিয়া নীরব ব্যথা। অর্থাৎ হাট যখন এবার ভাঙবার মুখে এসে গেছে, হাট ভেঙে যাবে, বিকেল বেলায় বিকায় হেলায়, হেলায় তখন মানে যে জিনিসপত্রগুলো বেঁচে আছে বিক্রি হয়নি তখন সেগুলো হেলায় বিকাচ্ছে, অর্থাৎ কম দামে বিক্রি হয়ে যাচ্ছে। সহিয়া নীরব ব্যথা, সেই নীরব ব্যথা সহ্য করে মানে হেলায় বিকাচ্ছে, যে কোনো রকমে আমার ওই ক্রয় মূল্যটা উঠে গেলেই হবে, এই রকম অবস্থাতেই মানে বিক্রি হচ্ছে। হিসাব নাহিরে এলো আর গেল কত ক্রেতা বিক্রেতা। ওই হাটের মধ্যে হিসাব নেই, কত ক্রেতা এলো কত বিক্রেতা এলো, হিসাব কে রাখবে? হিসাব রাখার লোকও নেই। নতুন করিয়া বসা আর ভাঙা পুরানো হাটের মেলা। নতুন করিয়া বসা আর ভাঙা অর্থাৎ প্রত্যেক দিন হয়তো সেখানে হাট বসে আবার ভেঙে যায়, সেই পুরানো হাটের মেলা। কারণ হাটটা তো বহুকালের পুরানো, সেই পুরানো হাটের মেলা প্রত্যেক দিন বসে, প্রত্যেক দিন ভেঙে যায়। দিবস রাত্রি নূতন যাত্রী নিত্য নাটের খেলা। দিন রাত নতুন যাত্রী, প্রত্যেক দিনে সেই নাটের খেলা চলছে। নাটের খেলা মানে হচ্ছে নাটকের যে খেলা, সেগুলো চলছে কীরকম, কেনা বেচা, দর কষাকষি, মাল চেনাচেনি, এই সবগুলো দিন রাত চলতেই থাকে। খোলা আছে হাট মুক্ত বাতাসে বাধা নাহি ওগো, যে যায় যে আসে কেউ কাঁদে কেউ গাঁটে কড়ি বাঁধে ঘরে ফিরিবার বেলা। উদার আকাশে মুক্ত বাতাসে চিরকাল একই খেলা। কত সুন্দর এই লাইনটা, যে খোলা আকাশে হাট মুক্ত বাতাসে, খোলা আছে হাট মুক্ত বাতাসে, হাট সবসময় খোলা আছে, কোথায়? সেই মুক্ত বাতাসে। বাধা নাই ওগো মানে সেই হাটেতে যাওয়ার জন্য কোনো টিকিট লাগে না, কোনো প্রতিবন্ধকতা নেই, মানে কেউ বাধা দেবার নেই। যে যায় যে আসে মানে যে খুশি যেতে পারে, যে খুশি আসতেও পারে হাট থেকে। আবার ঠিক পরের লাইনেই বলছে কেউ কাঁদে কেউ গাঁটে কড়ি বাঁধে ঘরে ফিরিবার বেলা। যখন ঘরে ফিরবার সময় হয় তখন কেউ কাঁদে আবার কেউ গাঁটে কড়ি বাঁধে। এই লাইন দুটোর অর্থ হলো, কাঁদবে কেন না, হাটে বিক্রি করে, মালপত্র বিক্রি করে কারো হয়তো প্রফিট হয়নি, লস হয়ে গেছে, লোকসান হয়েছে, তাহলে সে কি করবে? তার তো সেই কাঁদবেই না। কান্না মানে এখানেতে তার মন ভারাক্রান্ত হবে, সে কি হাউমাউ করে কাঁদবে? সেরকম তো ব্যাপারটা নয়। এখানে হচ্ছে লোকসান হয়ে যাওয়া, এই কথাটাকেই কবি এখানে মিন্স করতে চেয়েছেন। কেউ কাঁদে আবার কেউ গাঁটে কড়ি বাঁধে, অর্থাৎ যার প্রফিট হয়েছে সে গাঁটেতে, অর্থাৎ মানে ব্যাগেতে টাকা পয়সা বেঁধে নিয়ে ভালো করে গোছগাছ করে নিয়ে হাসি মুখে বাড়ি যাবে। কখন না, ঘরে ফিরিবার বেলা। কেউ হিসাব করে দেখলো যে না আমার লোকসান হয়ে গেছে, কেউ হিসাব করে দেখলো যে না আমার ভালোই প্রফিট হয়েছে, সে মোটামুটি ভালো করেই সেই টাকা পয়সাগুলো গাঁঠে। অর্থাৎ গাঁট নামে তখনকার দিনের যে লুঙ্গি বা ওই ফতুয়া টাইপের যেগুলো পরা হতো, সেই তার ভাঁজে বেঁধে নেওয়া, বা একটা ছোট্ট করে ব্যাগ থাকতো আর দড়ি দেওয়া থাকতো, সেই ব্যাগের মধ্যে ভরে তলপি যেটাকে বলা হয়, সেই বেঁধে নেওয়া হতো, গাঁটে কড়ি বাঁধা বলতে। উদার আকাশে মুক্ত বাতাসে চিরকাল একই খেলা, মানে চিরকাল ধরে এই রকম খেলা, খেলা বলতে ওই বেচা কেনার যে দর কষাকষির যে বা কথার মধ্যে মাল চেনাচেনির এইসব যে ব্যাপারগুলো, এগুলোকে খেলার সঙ্গে তুলনা করেছে। আর কাঁদা হাসা বলতে
কারো লোকসান, কারো লাভ, এই সবগুলোকেই খেলার সঙ্গে তুলনা করেছে যে চিরকাল এগুলো তো চলতেই থাকে। আর হাট কিন্তু সেই মুক্ত বাতাসে চিরকাল আছে, আর চিরকাল ওই একই খেলা হাটের মধ্যে চলে। এই হলো তোমাদের কবিতাটার ব্যাখ্যা। আশা করি বুঝতে পেরেছো। তো এখান থেকে যে প্রশ্নগুলো আছে, অর্থাৎ তোমাদের হাতে কলমের প্রশ্নগুলো তোমরা অবশ্যই করে নেবে। একের দাগের প্রশ্নগুলো তোমরা দেখতে পারো। একের দাগের প্রশ্নগুলো তোমরা ওই যে ব্রাউন কালারের যে বক্সটা আছে এখানের থেকেই পেয়ে যাবে। যেমন কোন সাহিত্যিক গোষ্ঠীর সঙ্গে যতীন্দ্রনাথ সেনগুপ্ত ঘনিষ্ঠ সম্পর্ক ছিল, এখানে দেখো যে কল্লোল গোষ্ঠীর জনপ্রিয় কবিদের মধ্যে তিনি একজন ছিলেন। তার রচিত দুটি কাব্যগ্রন্থ এখানে পেয়ে যায়, মরীচিকা, মরুশিকা, মরুমায়া, এইসব। এবার দেখো দুইয়ের দাগে কি বলেছে, নিচের বাক্যগুলি থেকে এমন শব্দ খুঁজে বের করো যার প্রতিশব্দ কবিতার মধ্যে আছে। কবিতার সেই শব্দটি পাশে লেখো। যেমন আধার, আধার মানে হচ্ছে আধারের প্রতিশব্দ এখানে আধারেতে থাকে হাট, ঠিক আছে, এইটা হতে পারে। আর সাঁঝে, সাঁঝে এখানে আধার তো কবিতাতে রয়েছে, সাঁঝ, সাঁঝ মানে হচ্ছে সন্ধ্যাবেলা। আলো আমার আলো ওগো আলো ভুবন ভরা, আলো আমার আলো ওগো আলো ভুবন ভরা। এই যে আলো কথাটা এখানে কবিতায় হচ্ছে আলোক। তুমি আমার সকালবেলার সুর, তাহলে সকালবেলা মানে হচ্ছে এখানে প্রভাতে। আমার রাত পোহালো শারদ প্রাতে, প্রাতে মানে হচ্ছে প্রভাতে, রাত মানে হচ্ছে এখানে নিশি। দিনের বেলা বাঁশি তোমার বাজিয়েছিলে, দিনের বেলা মানে হচ্ছে দিবসেতে, ঠিক আছে, বাঁশি তো আছেই, তোমার বাজিয়েছিলে, তাহলে দিনের বেলা মানে দিবসেতে। আচ্ছা, সমচ্চারিত, প্রায় সমচ্চারিত ভিন্নার্থক শব্দ যুগলের অর্থ পার্থক্য দেখো। দ্বীপ, দয় দীর্ঘই পদ, দ্বীপ, দ্বীপ মানে হচ্ছে প্রদীপ। আর দয় বয় দীর্ঘই পদ, দ্বীপ মানে হচ্ছে জলবেষ্টিত ভূখণ্ড, সমুদ্রের মাঝখানে যেগুলো থাকে সেগুলোকে বলা হয় দ্বীপ। দর, দর মানে হচ্ছে দাম। আর দর, দর ডয় শূন্য র, দর মানে হচ্ছে দক্ষ। শাক, তালব সহায়িকা খ, শাক, শাক মানে হচ্ছে শাখা, গাছের ডালপালা বা গাছের শাখা। আর শাঁখ, শাঁখ মানে হচ্ছে শঙ্খ। বাধা, বাধা মানে হচ্ছে প্রতিবন্ধকতা, আর বাঁধা মানে হচ্ছে বন্ধন। নিত্য, নিত্য মানে হচ্ছে প্রতিদিন, আর নৃত্য মানে হচ্ছে নাচ। বুঝতে পেরেছ? এবার কি বলেছে, নিচের শব্দগুলি গদ্যে ব্যবহার করলে কেমন হবে দেখো। সহিয়া, সহ্য করিয়া, সেথা, সেখানে, সহি, সহ্য করি, সবে, সবে মানে হচ্ছে সকলে, তবে, তবে মানে হচ্ছে তাহলে, মুদিল, মুদিল মানে হচ্ছে বুঝিল। নিচের প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর দাও। 5 দাগে, কতগুলি গ্রামের পরে সাধারণত একটি হাট চোখে পড়ে? না, 10-12খানি গ্রামের পরে সাধারণত একটি হাট চোখে পড়ে। হাটের সন্ধ্যা প্রদীপ জ্বলে না কেন? কারণ হাটের মধ্যে কেউ মানুষজন বাস করে না, সেই জন্যই সেখানে সন্ধ্যা প্রদীপ জ্বলে না। কার ডাকে রাত্রি নামে? একক কাকের ডাকে রাত্রি নামে। পারের লোক কেন এপারেতে আসে? না, হাট বেচাকেনা করতে। হিসাব নাহিরে এলো আর গেল, কত ক্রেতা বিক্রেতা। কোনো হিসাব নেই কেন? কারণ হাট কারো ব্যক্তিগত সম্পত্তি নয়, বা কেউ এটা নির্দিষ্টভাবে পরিচালনা করে না, সেই জন্য এখানে কত মানুষ এলো বা গেল কোনো হিসাব থাকে না। এবার দেখো 7 দাগে যে প্রশ্নগুলো আছে এইগুলো তোমরা, আমি তো কবিতাটা ব্যাখ্যা করে বলেছি, তোমরা এখান থেকে এটা কিন্তু করে নিও। আর এইগুলো যদি করতে যাই তাহলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে, ঠিক আছে? যদি প্রশ্নগুলো করতে কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্টে জানিও। আর বন্ধুদের মধ্যে এই পেজটি, ই পাঠশালা পেজটি ফলো করে নিও এবং শেয়ার করে নিও। আর যদি কোথাও সমস্যা হয় অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও, সঙ্গে সঙ্গে আমরা উত্তর দেব।